সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার পর তার জবাব তেহরান কিভাবে দিতে পারে সেটি নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও নাগরিকরা আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যেসব দেশের মার্কিন ঘাঁটি রয়েছে সেগুলো ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছে যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। বাহরাইন তাদের 70% সরকারি কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে নির্দেশনা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে আমরা নাগরিক এবং অধিবাসীদের শুধুমাত্র প্রধান সড়ক ব্যবহারের আহ্বান জানাচ্ছি, যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কগুলো প্রয়োজনে ব্যবহার করতে পারে। আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নীতির সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব এই অঞ্চলকে বিপর্যয়কারী এবং দীর্ঘকালীন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত যুদ্ধটি ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ আছে, তবে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত হওয়ার বিষয়টি উপসাগরীয় দেশ, বিশেষ করে বাহরাইন, কুয়েত ও কাতার সহ অন্যান্য যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে তাদের দ্বন্দ্বে ঠেলে দিতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং গোয়েন্দা সূত্র ইরান সমর্থিত বাহিনীর প্রস্তুতি শনাক্ত করেছে। তারা মূলত ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাবে। এছাড়া সিরিয়াতেও হামলা হতে পারে। তবে হোয়াইট হাউস এবং ইরান কেউই নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন নিয়ে মন্তব্য করেনি। তবে এই মুহূর্তে ইরান সমর্থিত এসব মিলিশিয়াকে আটকে রাখা হয়েছে। ইরাকের সরকার হামলা আটকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ইরাকের আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। সেখান থেকে ইরাকি সেনাদের ও ন্যাটোর মিশনে সহায়তা করে তারা। 2020 সালে ইরানের বিপ্লবী গার্ডসের কোডস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করার পরেই ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল ইরান। অত্যন্ত গোপনীয়তা ও সুপরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিমান চলাচলের ওপর নজর রাখে এমন সংস্থাগুলো এবং মিডিয়াকে ধোঁকা দেওয়ার জন্য তাদের ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাষ্ট্রের হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে 8টি B-2 স্পিরিট বোম্বার উড্ডয়ন করে পশ্চিম দিকে যাত্রা শুরু করে। ফ্লাইট ট্র্যাকিং করেন এমন অনেকে সোশ্যাল মিডিয়ায় জানান, বিমানগুলোর সাথে মাঝপথে যোগ দিয়েছে বেশ কিছু রিফুয়েলিং এয়ারক্রাফট। খোলা সাগরে যাওয়ার পর বোম্বারগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে যোগাযোগ করে। বিমানগুলোর গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে। এই দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এটা এমন এক সময় যখন ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত গ্রহণে 2 সপ্তাহ সময় নেওয়ার কথা জানান। এর ফলে মনে করা হয় ইরানে হামলার প্রস্তুতি হিসেবে বিমানগুলো গুয়াম দ্বীপে পাঠানো হয়েছে। যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে হামলা করা হবে। আসলে পুরো বিষয়টি ছিল ইরান সহ সকলের চোখে ধোঁকা দেওয়ার জন্য, কারণ ট্রাম্পের আসল পরিকল্পনার কথা জানতেন মাত্র কয়েকজন লোক। মিসৌরি থেকে যাত্রা করা 8টি B-2 বোম্বার যেদিন পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে শুরু করে, ঠিক একই দিন একই ঘাঁটি থেকে আরও 7টি B-2 বোম্বার উড্ডয়ন করে পূর্ব দিকে চলতে শুরু করে। দ্বিতীয় ব্যাচের এই বোম্বারগুলো পূর্ব দিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় নীরবে। গোপনীয়তা রক্ষায় এই 7টি বোম্বার নিজেদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ করেনি, এমনকি মাটিতে থাকা কন্ট্রোল টাওয়ারের সাথেও কথা বলেনি একবারের জন্য, যার ফলে বিমানগুলোর উড়ে চলা কেউ টের পায়নি। 7টি বোম্বার মোট 14 জন ক্রুকে নিয়ে শুক্রবার রাতের পর শনিবার সারাদিন উড়ে চলে। মাঝপথে বিমানগুলোকে আকাশে জ্বালানি দেয় ইউরোপ থেকে আসা কিছু ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারগুলো কয়েক সপ্তাহ আগে ইউরোপে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। শনিবার মধ্যরাতে বোম্বারগুলো ভূমধ্যসাগরের পূর্ব উপকূল হয়ে মধ্যপ্রাচ্যের আকাশে প্রবেশ করে। তাদের যে মিশনে পাঠানো হয়েছে সেটির কোড নেম ছিল মিডনাইট হ্যামার। সেটি সম্পন্ন করার জন্য বোম্বারগুলোর সাথে যোগ দেয় যুক্তরাষ্ট্রের অনেকগুলো ফাইটার জেট এবং নজরদারি বিমান। সব মিলে 125টি বিমান ছিল ওই বহরে। বিশাল এই বিমানের বহরটি একসাথে পূর্ব দিকে উঠতে থাকে। গোপনীয়তা রক্ষার জন্য পথিমধ্যে পাইলটরা খুব কমই নিজেদের মধ্যে যোগাযোগ করেছেন। বিমান বহরটি যখন লেবাননের উপকূলের কাছে পৌঁছায়, ঠিক সে সময় আরব সাগরে থাকা মার্কিন সাবমেরিন ইরানের
পারমাণবিক টার্গেটগুলোর ওপর টোমাহক মিসাইল ছুড়তে শুরু করে। মিসাইলগুলো ওমান উপসাগরের আকাশ দিয়ে দক্ষিণ পূর্ব সীমান্ত হয়ে ইরানে প্রবেশ করে। এর কতক্ষণ পর লেবানন, সিরিয়া ও ইরাকের আকাশ পাড়ি দিয়ে বম্বারগুলো ইরানের আকাশে পৌঁছায় স্থানীয় সময় রাত 1:30টায়। B2 বম্বারগুলো যখন টার্গেটে বোমা ফেলতে থাকে, একই বহরে থাকা ফাইটার জেটগুলো তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ইরানের দিকে থেকে পাল্টা ফায়ার মোকাবেলার প্রস্তুতি নেয়। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের হামলায় আগেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় সেদিন কোনো পাল্টা ফায়ার হয়নি, যে কারণে মার্কিন বিমানগুলো নিরাপদেই ইরানের আকাশ ত্যাগ করে। ইসরায়েলের উপর মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। সোমবারের পর মঙ্গলবার ভোরেও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেতসের খবরে বলা হয়েছে, সোমবার ভোরে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আকাশপথে হামলার সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা অন্তত একটি ব্যালিস্টিক মিসাইল ও একটি ড্রোন ভূপাতিত করেছে। সোমবার এই রিপোর্ট লেখা পর্যন্ত ইরানি হামলা চলছিল। এর আগে রবিবারও ইরান বেশ কয়েকটি ইসরায়েলি অঞ্চলে মিসাইল হামলা করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এদিন তাদের হামলাটি ছিল ইসরায়েলের ওপর চলতি দফায় 19তম হামলা। হামলার টার্গেট ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ কিছু সামরিক স্থাপনা। অব্যাহত ইরানি হামলার কারণে ইসরায়েল জুড়ে বিরাজ করছে আতঙ্ক। নাগরিকরা বাংকারে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে বলে অনেকে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন। যাদের সুযোগ আছে তারা স্থলপথে জর্ডান হয়ে দেশ ছাড়ার চেষ্টা করছেন। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে থাকা ফরাসি নাগরিকদের উদ্ধার করতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে ফ্রান্স সরকার। দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি A400M মডেলের সামরিক বিমান পাঠানো হচ্ছে ইসরায়েলে। ইসরায়েল থেকে ফরাসি নাগরিকদের উদ্ধার করে সাইপ্রাসে নেওয়া হয়। সব মিলে 2.5 লাখের মতো ফরাসি নাগরিক বাস করেন ইসরায়েলে। তাদের বেশিরভাগই ইহুদি এবং তারা ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করেছেন। যথারীতি ইরানের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন। প্রেস টিভি ও ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার মধ্যাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক নারী ও তার 6 বছর বয়সী শিশু সন্তান নিহত হয়েছেন। সড়কে চলমান একটি ট্রাক ও একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। গাড়িতে থাকা ওই পরিবারের আরও 2 জন সদস্য আহত হয়েছেন হামলায়। এদিকে হামলা চালাতে যাওয়া দখলদার ইসরায়েলের একটি হারমেস 900 ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় ব্রডকাস্টার IRIB জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে মার্কিন হামলার পর দেওয়া প্রথম বিবৃতিতে খামেনি এই অঙ্গীকার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে, এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা এখনই সেই শাস্তি পাচ্ছে। গত 13 জুন ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। তখন থেকে নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সময় ইসলামিক সহযোগিতা সংস্থা OICর সম্মেলনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থান করছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে দেওয়া এক বক্তৃতায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরান কখনো নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে আপোষ করবে না। এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হয়েছে তা ক্ষমার অযোগ্য। এছাড়া এক্স এক পোস্টে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা খুবই বিপজ্জনক, বেআইনি এবং অপরাধমূলক আচরণ। এই হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণকে রক্ষার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। ইস্তাম্বুলের সফর শেষ করার পর রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে যাত্রা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সোমবার তার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করার কথা। আরাকচি এর আগে গণমাধ্যমকে বলেছেন, ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে তার। রাশিয়া ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করেছে রুশ প্রেসিডেন্টের দফতর। ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রাজনৈতিকভাবে সরকার পরিবর্তন বাক্যটি ব্যবহার করা সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান ইরান সরকার যদি ইরানকে সমৃদ্ধ করতে না পারে
তাহলে কেন সেখানে সরকার পরিবর্তন হবে না? ইরানকে আবারও শ্রেষ্ঠ করা হোক। যদিও ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য দেশটির সরকার বদল করা নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রধান। তার মতে মার্কিন হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র ইরানের পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানের উদ্দেশ্য কখনোই সরকার পতন ছিল না, এখনও নয়। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল ড্যান কেইন। হেগসেথ বলেন, এই হামলা যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা এবং আমাদের সেনাদের সুরক্ষা নিশ্চিত করতেই চালানো হয়েছে। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি এটিকে দুঃসাহসী এবং বুদ্ধিদীপ্ত পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, এটি প্রমাণ করেছে যুক্তরাষ্ট্রের হুমকি কেবল কথা নয়, কাজেও রূপ নেয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে। জেডি ভান্স সিএনএনকে বলেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে, বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা, এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য। ভান্সের মতে এই অভিযান ছিল সত্যিই অসাধারণ। ইরানের পরমাণু সক্ষমতাকে অনেকটা পেছনে ঠেলে দেওয়া হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে ইরান অনেকটাই পিছিয়ে গেছে তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।